হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, তো তারা চাইলে প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করতে পারেন। তো আপনারা ভিডিও দেখেন ঠিকই, হয়তো বা কমেন্টও করে যান, বাট লাইকটা দিতে হয়তো ভুলে যান। তো সেই জন্য একটু মনে করিয়ে দাও আমার প্রিয় লক্ষ্মী আপুগুলাকে। তা আমি আশা রাখছি আমার আপুর এই কাজটুকু করে দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, চাইলে শেয়ারও দিয়ে রাখতে পারেন। আর সুন্দর সুন্দর কমেন্টগুলোও করতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। তো এইদিকে হচ্ছে সংসারের কাজকর্মতে কিন্তু হাত লাগিয়ে দিয়েছে। তো চিরাচরিত জানা যেই সংসারের কাজগুলো আমার, সেগুলাই কিন্তু করছি। আজকে খুব বড় ধরনের একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আমার ফার্নিচারগুলোকে কিভাবে ঘরোয়া উপায়ে এখন চকচকে ঝকঝকে রাখি, বা কিভাবে আমার ফার্নিচারগুলোকে আমি এত সুন্দর করে রাখি, তো সেটার ক্লিপটুকু থাকবে আজকের ব্লগে। এছাড়াও সংসারের কাজকর্ম তো আছেই। তো যারা আমার ডেইলি ব্লগগুলো পছন্দ করেন, ভালো লাগা নিয়ে দেখেন, আশা করছি তাদের কাছে ভালো লাগতে পারে। তো পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার বাইরে এত কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি কি বলবো আর কখন ভয়েস দেবো আমি নিজেও জানি না। সকাল থেকে শুরু হয়, একদম রাত পর্যন্ত কন্টিনিউ থাকে। এখন ভিডিও তো দেওয়া আমার জন্য দরকার, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে, বা জবের মতো বলতে পারেন। তো সেই জন্য ভিডিওর ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি, আর না হলে হবে না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার যে গাছগুলো আছে লিভিং রুমের, এগুলার যে পাতাগুলো একটু মরে গিয়েছে বা হলুদ হয়ে গিয়েছে, সেগুলো একটু দেখে শুনে ফেলে দিলাম। আবার জায়গার মতো কিছু গাছ একটু সেট করলাম। তো এগুলো আসলে আমার নিত্যসঙ্গীরই কাজ। দেখা যায় কি এগুলো না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, তারপর হচ্ছে আমি আজকে কিন্তু সকালবেলা নাস্তা টাস্তা সব কিছু খেয়েই কিন্তু সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো এরপর তো হচ্ছে গতকাল যে পোলাও রোস্ট করা হয়েছে, ওই চপারটার মধ্যেই কিন্তু সব কিছু করা হয়েছে। তো চপারটা রাতে ধুয়েভাবে রেখে দিয়েছিলাম, তো এখন আবার জায়গা মতো সেট করে আর কি রেখে দিলাম আমার চপারটাকে। তারপর আবার কিচেনটা একটু মনে হলো একটু মেসি বা ক্লিন করতে হবে, তো সেটা একটু করে নিলাম। তারপরে মূলত ঘরের যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেগুলাই করে নিচ্ছি। অনেকে হচ্ছে আমার ডাইনিং টেবিলটার প্রাইস জানতে চেয়েছেন। আসলে আমি কখনো আমার ডাইনিং টেবিলটার প্রাইসটা ওইভাবে মেনশন করিনি, শুধু বলেছি 1 লাখ টাকার কিছুটা কাছাকাছি, তবে 15,000 বা 20,000 এরকম কম আর কি। তো আনুমানিক করে নেন তাহলে কত হতে পারে। তো এটা যখন আমি বানাতে দিয়েছি, এটা কিন্তু সেগুন কাঠের। তো সেগুন কাঠের ফার্নিচারের দাম কেমন হবে সেটা তো আপনারা জানেনই। আর এটা কিন্তু ভিক্টোরিয়া ডিজাইনার, এটা একদম সেমিও না, ফুল ভিক্টোরিয়া ডিজাইনার। আর আপনারা হয়তো বা ফার্নিচারের সব কিছু কারুকাজ দেখে বুঝতে পারতেছেন যে এরকম প্রাইস কেমন আসবে। তো আমি মূলত ধরে নিতে পারেন যে 80,000 টাকার মতো খরচ হয়েছে আমার এই ডাইনিং টেবিলটার পিছনে। তো যাই হোক, এখন হচ্ছে যারা আর কি আমার ডাইনিং টেবিলটার প্রাইস জানতে চেয়েছিলেন তাদের জন্য বলে দিলাম যে আমার এই ডাইনিং টেবিলটার প্রাইসটা কত। সেই সাথে আমার এক প্রিয় আপু আমার টিউলিপ ফুলগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি বা কোথা থেকে নিয়েছি জানতে চেয়েছিল। আপুর আসলে আইডিটার নামটা নেই, @the_user এরকম এসেছে। তো জানি না আপু হয়তো বা বুঝবেন যে কোন আপুর কথা বলছি। আমার প্রিয় আপুটা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপু জানতে চেয়েছিল আমি আমার টিউলিপগুলো কোন পেজ থেকে বা কোথা থেকে কিনেছি। তো আপুকে আমি রিপ্লাইও দিয়ে দিয়েছি। তো আপু তোমার জন্য বলছি, আমি হচ্ছে এই টিউলিপ ফুলগুলো লাইফস্টাইল অফ দীপা আপুর ইউটিউব চ্যানেল আর কি আপুর। তো আপুর হচ্ছে ফেসবুক পেজ হোম হ্যাভেন, ওই পেজটা থেকেই মূলত আমি এই টিউলিপগুলো নিয়েছি। তো আশা করছি তুমি ওখান থেকে কালেক্ট করতে পারবা তুমি যদি নিতে চাও। তো আমি কিন্তু বলে দিয়েছি আমি কোথা থেকে নিয়েছি। কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলের চেয়ার হতে ডাইনিং টেবিলের চারিদিক আমি একটু ক্লিন করে ফেলেছি। সেই সাথে চেয়ারগুলো একটু ঝেড়ে টেড়ে নিলাম। আর উপরে যে শোপিসগুলো বা আমি একটু বোহেমিয়ান লুক ক্রিয়েট করেছি, তো ওই ওয়াল ম্যাটগুলো সব কিছু হচ্ছে আমি একটু ক্লিন করে ফেলেছি।
যতটুকু সম্ভব করা যায়। তো আমার হাজব্যান্ডকে না বলছি যে আমার একটা ভ্যাকুয়াম ক্লিনার দরকার, আমার এই ডাইনিং টেবিলের যে ডাইনিংয়ের যে চেয়ারের ফোমগুলো আছে এই ফোমগুলো ক্লিন করাটা জরুরি। আর যেহেতু ভাড়া বাসা, ছোট্ট একটু স্পেস ডাইনিংয়ে, তার সামনে হচ্ছে কিচেন, এত বেশি তেল কাশতে হয় আমি কি বলবো। অ্যাডজাস্ট ফ্যানও নেই, তো ব্যবস্থা আসলে আমাকেই করে নিতে হবে মনে হচ্ছে। তো আমি বলছিলাম যে কোনো একটা ব্যবস্থা করে দাও আমাকে, তো বলছে দেখি কি করা যায়, এটাই বললো। তবে অনেক আপুদের ব্লগে দেখি কি সুন্দর করে চেয়ার, সোফা, ঘরের আনুষঙ্গিক জিনিস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে থাকে। তো তার একটা আইডিয়া দিবেন তো প্রাইসটা কেমন আসতে পারে ভালো কোম্পানির একটা ভ্যাকুয়াম ক্লিনার। তো আমার না খুবই প্রয়োজন। তো যাই হোক, আমি হচ্ছে ঘরে টুকটাক কাজকর্ম শেষ করে আবার গাছের কাছে চলে আসলাম। তো গাছগুলোকে হচ্ছে একটু স্প্রে করব আজকে। আমার যে আদিব বাবাটা আছে ও হচ্ছে আমাকে মানি প্ল্যান্ট নিয়ে জিজ্ঞাসা করেছিল। আসলে বাবা মানি প্ল্যান্টের মানে মানি প্ল্যান্ট গাছটা নিয়ে এত কিছু বলার দরকার নেই। গাছটা দেখা যায় কি ইলেবিলে এমনিতেই পড়ে থাকে। এটা যখন একটু কাটিং থেকে পানি দিয়ে রাখা যায় দেখা যায় কি এটার প্রোগ্রেশন অনেক গুণ বেড়ে যায়। তো পানি পেলেই বা মাটি পেলেই হয়েছে এই মানি প্ল্যান্ট গাছটার। তো আমি কিন্তু একটা বড় গাছ আছে, এটা থেকে আমি কাটিং করে করে অনেক গাছ করিয়েছি। তো কোনো যত্ন নেই, হালকা আলো বাতাসে এটা দেখা যায় খুব ভালো গ্রোথ হয়। তো এই আর কি। তো আমি হচ্ছে এইখানে আমার লিভিং রুমের সামনে মানে একটু কর্নার করে এই বেসিন এরিয়াটা, তো এইখানে হচ্ছে আমি একটু জঙ্গল ভাইব দিয়ে রেখেছি। তো এটা আবার আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, এই অংশটাই ফার্স্ট টাইম মনে হয় আমি শেয়ার করছি যতটুকু আমার মনে হয়। তো এখানকার গাছগুলোর একটু যত্নার্থী করলাম, তো একটু স্প্রে করে দিলাম। গাছের পাতার মধ্যে যখন স্প্রে করা হয় গাছগুলো মনে হয় এত হাসি হাসে, আমার দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তো নিজের কাছেও ভালো লাগছিল। আর গাছের পাতার জন্য কিন্তু খুব উপকারী স্প্রে করাটা। তো আপনাদের যাদের এরকম গাছ আছে তারা বেশি বেশি স্প্রে করবেন সকাল বিকাল, তাহলে গাছের পাতাগুলো অনেক সতেজ থাকে। আমি যতটুকু জানি, গাছ পালতে পালতে অনেক ট্যালেন্ট হয়ে গিয়েছে সেই ধারণা থেকেই বলছি। তো এখানে হচ্ছে ঘরের টুকটাক সকল কাজকর্ম করে আমি আমার মাস্টার বেডরুমে চলে এসেছি। তো আজকে হচ্ছে রান্নাবান্নার ঝামেলা নেই বিদায় হচ্ছে আমি ঘরের এই বাড়তি যে কাজগুলো সেগুলাতেই কিন্তু হাত লাগিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সাহেব অফিসেই থাকবে, বাসায় আর আসবে না। তো আমি ভাবলাম ল্যাপটপের যে তরকারি আছে সেগুলো দিয়ে আমি হচ্ছে একটু খেয়ে নিব। তো এই জন্য আর কোনো প্যারাপেরিতে যাইনি, ভাবলাম আজকে ঘরের কাজকর্মগুলাই সেরে ফেলি আর ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এইখানে হচ্ছে আমি বেডরুমে চলে এসেছি, আমার মাস্টার বেডরুমে। আজকে হচ্ছে মাস্টার বেডরুমটা বললামই তো যে আমার যে কাঠের ফার্নিচারগুলো আছে সেইগুলো কিভাবে আমি চকচকে ঝকঝকে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যেই কথা সেই কাজ। তার আগে ভাবলাম যে আমার যে কর্নার করে একটা টুলের উপরে আমি জিজি প্ল্যান্ট রেখেছিলাম কিছুদিন আগে দেখেছেন। তো ওই জিজি প্ল্যান্টটা এত বড় আর ছড়িয়ে গিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড আপা যখন ঘর ক্লিন করতে যায় উনি ওই গাছটার উপর এত আঘাত আনে। তো গতকাল হয়েছে কি 2-3টা পাতা একদম নষ্ট করে ফেলেছে। তো আমার কাছে খারাপ লেগেছে, আমি কিছু বলিনি আপাকে। তো আমি কি করেছি ওগুলা মানে ওই গাছটা আমি বেলকনিতে রেখে দিয়েছি। এখন গাছ না রাখলেও ভালো লাগছিল না টুলটার উপরে। ভাবলাম আমার যে এরিকা পাম গাছটা আছে ছোট সাইজের, এটা হচ্ছে এই জুট প্ল্যান্টারটার মধ্যে রেখে দিই। আর এটার ভালো গ্রোথ হচ্ছে, তবে বেলকনিতে একটু রোদ পাওয়ার কারণে গাছের পাতাগুলো একটু জ্বলে গিয়েছে, যার কারণে একটু গাছের পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম থাক এগুলো আমি কেচে দিয়ে কেটে দিই আর এই জায়গাটাতে রেখে দিই, তাহলে ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ রকম ভালো লাগছে, আপনাদের কার কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে ভীষণ রকম ভালো লাগবে আমার কাছে। তো ওইটার আবার যে গাছের পাতাগুলো একটু নষ্ট ছিল ওগুলো আবার কেচে দিয়ে কেটে বাইরে ফেলে দিয়েছি, আর গাছটাতে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। তো যাই হোক, কর্নারটা আমার ডেকোর করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেডটা একটু সিম্পলভাবে ঝেড়ে নিয়েছি। এই বেডসেটটা হচ্ছে নতুন বিছিয়েছি, সাদা হওয়ার কারণে মনে হচ্ছে যেন অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। তবে এই রুমে আমি সাদা জিনিসটা একটু কমই বিছাই, যেহেতু এই বেডটা আমাদের বেশি ইউজ হয়। আর আমার সেকেন্ড বেডরুমের খাটটা এত বেশি ইউজ হয় না, এই জন্য আমার পছন্দনীয় বেডসেটগুলো ওই রুমে বিছিয়ে থাকে। তো আজকে ভাবলাম যে না, আমি এই খাটার মধ্যে হচ্ছে এই বেডসেটটা এবারে বিছাবই। তো বিছিয়ে ফেললাম আর সিম্পলভাবে বেডটাকে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আমার বেডের উপরের যে মাঝখানের ওয়ালমেটটা আছে সেটাও একটু চেঞ্জ করেছি। মাঝে মধ্যে এরকম চেঞ্জ করলে কিন্তু ভীষণ রকম ভালো লাগে দেখতে, মনের একটা শান্তি শান্তি ফিল হয়। আর ঘর সংসারের কাজেও মনে হয় একটু মনটা বসে। তো এখানে হচ্ছে আবার আমার
বেডের যে মানে খাটটা আছে, তো ওই খাটটাকে হচ্ছে আমি একটু নর্মাল একটা তোয়ালে দিয়ে মুছে নিয়েছি। তো পরে মনে হলো যে না, আমার ফার্নিচারগুলো অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে, এরকম হালকা পাতলা মোছাতে কাজ হবে না। পরে ভাবলাম যে আমি কিভাবে আমার ফার্নিচারগুলোকে চকচকে ঝকঝকে রাখি সেটা একটু আপনাদের সাথে বলি। তো এখানে হচ্ছে 125 টাকা খরচে আপনারা এই গ্লেজো যে ক্লিনজারটা আছে সেটা চাইলে কিনে নিতে পারেন। আমি কিন্তু একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কি কি কাজে এটা ইউজ করা হয়। অনেকে হয়তো বা এই ক্লিনজারটা সম্পর্কে অজানা, আমি একটা সময় অজানা ছিলাম। তো আমিও কোনো এক ভিডিও দেখে আসলে জেনে গিয়েছি। পরে ভাবলাম যে আমিও ইউজ করি, ব্যবহার করি, যদি সফলতা পাই তাহলে আমার ভিউয়ার্স আপুদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু অনেক দিন আগেই হচ্ছে আমার এই ফার্নিচারগুলোকে আমি পরিষ্কার করেছি অফ ক্যামেরায়। তো ভাবলাম আজকে একটু অন ক্যামেরায় এই কাজগুলো করে ফেলি, যেহেতু ফ্রি আছি, রান্নাবান্নার প্যারা নেই এই জন্য। তো প্রথমে হচ্ছে ড্রেসিং টেবিলটাতে হাত লাগিয়ে দিয়েছি, পরে হচ্ছে খাটটা আবারও মুছে নিব আমি অফ ক্যামেরায়। তো আমি দেখাবো আসলে কি যে নোংরা, আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন দূর থেকে অনেক বালু বোঝা যাচ্ছে, নকশাগুলোতে অনেক অনেক মানে বালু ঢুকে গিয়েছে। তো আমি হচ্ছে একটা টিস্যু ব্যাগ নিয়ে নিয়েছি। এই কাজগুলা টিস্যু ব্যাগ দিয়ে করলে অনেক ভালো হয়। এই টিস্যু ব্যাগগুলো কিন্তু নরম হওয়ার কারণে মানে খুব উপকার হয়, কাজগুলো ইজিলি করে ফেলা যায়। আর টিস্যু নিলে দেখা যায় অনেক টিস্যু খরচ হয়ে যায়, তো এটা আবার অপচয় হয়ে যায় আমার কাছে মনে হয়, আর কাজটা ওইভাবে প্রপার ওয়েতে হয় না। তো আমি হচ্ছে ভালো একটা টিস্যু ব্যাগ নিয়ে নিয়েছি, আর টিস্যু ব্যাগের মধ্যে হচ্ছে একটু একটু করে কিভাবে নিচ্ছি তা তো দেখতেই পাচ্ছেন। তো একটু একটু করে নিয়ে হচ্ছে আমি ভালো করে যতটুকু শক্তি দিয়ে করা যায় অতটুকুই করে আমি মুছে নিচ্ছি। তো ফুলগুলোর মধ্যে হচ্ছে একটু বেশি করে দিচ্ছি, ততটাও না, মোটামুটি। তো আমি এখানে দেখাচ্ছি যে আমি যে উপরের রয়টা মুছেছি সেটাতে তেমন কোনো বালু নেই, আর নিচেরটা মোছা হয়নি এখনও। নিচেরটা দেখেন কতটা বালু। তো ক্যামেরাতে কিন্তু আমি যে নিচেরটা থেকে হাত দিয়ে একটু বালু দেখাতে চাচ্ছি, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তবে সত্যিকারই চোখ দিয়ে দেখলে কিন্তু বোঝা যাচ্ছিল নিচের যে কালু কাজটা আছে আর কি, নিচের ড্রয়ারে ওইটা থেকে কতটা বালু দেখা যাচ্ছিল। তো মোছার কারণে কিন্তু পরে আর ছিল না। তো যতটুকু সম্ভব আমি অফ ক্যামেরায় কিন্তু আমার আজকে মাস্টার বেডরুমের যতগুলো ফার্নিচার আছে সবগুলোই আমি এই গ্লেজও এই 125 টাকার জিনিস দিয়ে আর কি আমি আমার ফার্নিচারগুলোকে চকচকে ঝকঝকে করে ফেললাম। রিয়েলি আই ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, সত্যি আসলে ম্যাজিকের মতোই কাজ করে এই ফার্নিচার ক্লিনারটা। তো যাদের আছে তাদের তো উপকার অনেক বেশি। আপনারা যাদের বাসায় নাই আর কি, তারা চাইলে এই ফার্নিচার ক্লিনারটা কিনে নিতে পারেন। এটা কিন্তু ছোট সাইজ, 125 টাকা। আর এটার সাথে কিন্তু স্প্রে ছিল, তো আমি খুলে ফেলেছি, কারণ স্প্রে দিয়ে যখন আমি পরিষ্কার করতে যাই আমার ডাস্টের একটু প্রবলেম আছে, আমার হাতে চলে আসে, এটা আবার ক্ষতিকারক। এই জন্য আমি টিস্যুর মধ্যে ওই টিস্যু যে কাপড়টা আছে ওইটার মধ্যে লাগিয়ে লাগিয়ে কিন্তু আমি হাত দিয়ে মুছে নিয়েছি। আবার শরীরের ত্বকের অনেক জায়গায় লাগলে কিন্তু সমস্যা হতে পারে, এই রিস্কটা কেউ নেবেন না। তো কেউ চাইলে মাস্ক দিয়েও করতে পারেন, হাতে গ্লাভস দিয়েও করতে পারেন। আমি আর গ্লাভস দিয়ে করলাম না, হাত দিয়ে করে ফেলেছি। করার পরপরই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে এসেছি, না হলে আবার খুব জ্বালাজালি করে আর কি হাত মুখ। তো আমি কিন্তু ক্যামেরাতে দেখিয়ে দিয়েছি যে কীরকম পরিষ্কার হয়েছে। সত্যি কথা বলতে অনেক বেশি পরিষ্কার হয়েছে। তো যারা ভিডিওর ক্লিপটুকু মিস করেনি তারা হয়তো বা দেখেছেন ভালো করেই। আমি কিন্তু একদম ক্লোজলি দেখিয়ে দিয়েছি যে কতটা চকচকে ঝকঝকে হয়েছে আর কি আমার এই ফার্নিচারগুলো এই ক্লিনারটা দিয়ে মোছার কারণে। আর আমি হচ্ছে অফ ক্যামেরায় আলমারি বলেন, তারপর খাটটাও হচ্ছে আমি আবার ভালো করে একটু মুছে নিয়েছি, প্রায় ধৈর্য সহকারে বলতে পারেন, কেননা আমার এই খাটটাতে অনেক বেশি নকশা। তো একটু একটু নকশা করে করে পুরাটাই হচ্ছে আমাকে মুছে নিতে হয়েছে। আলমারিটাও হচ্ছে আমি মুছে ফেলেছি। তো আজকে হচ্ছে আমি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি এবং ঘরটাও মফ করে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পাপোশগুলো আবার জায়গা মতো বিছিয়ে দিলাম। আর বাইরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি চাইলেও পর্দা খুলতে পারছি না, তো পর্দা বন্ধই রয়ে আছে। আমি ভাবলাম থাক এরকমই, না হলে ভিডিওটুকু আমার আরও বেশি সুন্দর আসতো। তো যা এসেছে তাই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে এই ফার্নিচারটা দিয়ে আবার পরক্ষণে কিন্তু আমি আমার খাটটাও ক্লিন করে ফেলেছি। তো আপনারা হয়তো বা একদম ক্লোজলি ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন। তো আসলে মাস্টার বেডরুমের এক একটা ফার্নিচারের দিকে তাকালেই সেদিন মনে হচ্ছিল যে আমি নতুন মনে হয় ফার্নিচারগুলো কিনে নিয়ে এসেছি। আমার নিজের কাছে অনেক অনেক শান্তি ফিল হচ্ছিল। তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের ঘরের ফার্নিচারগুলোকে ক্লিন করে নিতে পারেন, অনেক বেশি উপকার হবে। সেই নতুন যেরকম ফার্নিচার এনেছেন সেরকমই মনে হবে। তো যাই হোক, ঘরের সকল কাজকর্ম শেষ করে আমি হচ্ছে একটু
কিচেনে যাব, তার কারণ আছে যেহেতু গরমে অনেক ধকল গিয়েছে আমার উপর দিয়ে। তো ক্যামেরাতে হয়তো বা অল্প কতক্ষণের কাজটা দেখতে পাচ্ছেন আপনারা, বা সত্যি কথা বলতে কিন্তু এগুলো অনেক খাটুনির কাজ ছিল। যারা সংসারের কাজকর্ম করেন নিজ একা হাতে তারা হয়তো বা বুঝবেন। তো ঘরের সকল কাজকর্ম করে যে বলেছিলাম খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, তো কিচেনে চলে এসেছি। তো আজকে হচ্ছে একটু আমের জুস করব। আম ছিল বাসায় 2টার মতো, তো ভাবলাম এই 2টা একটু বেশি পেকে গিয়েছে, ভালো লাগবে না খেতে, একটু জুস বানিয়ে ফেলি। তো ব্লেন্ডার জগটা নিয়ে নিয়েছি, আমগুলা দিয়ে দিয়েছি, ছোট ছোট টুকরা করে রেখেছি বাটিতে করে। তো আম যেগুলো মানে টুকরা করে রেখেছি ওগুলা ব্লেন্ডারে দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। কেউ চাইলে বিট লবণও দিতে পারেন, আবার পিঙ্ক সল্টও দিতে পারেন। তো যেহেতু আমার বাচ্চারা খাবে আমি এগুলো অ্যাভয়েড করলাম, নর্মাল লবণটাই দিয়েছি একটু করে। আমার আবার মিষ্টি জিনিসে লবণ না দিলে আমার ভালো লাগে না। তো পরিমাণ অনুযায়ী একটু চিনি দিয়েছি, আমগুলো একটু হালকা মিষ্টি ছিল সেই জন্য। এখনও তো ওরকম পুরাপুরি পাকা আম বের হয়নি, মোটামুটি লেভেলের বের হয়েছে। তো আর একটু 2 চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়েছি। আর আমগুলা যেহেতু অনেক ঘন ছিল, তো আমি একটু 1 কাপ মানে 1.5 কাপের মতো আমি পানি দিয়েছি। তো দেখতেই পারছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো আমি নিয়ে গিয়ে কিন্তু অফ ক্যামেরা ব্লেন্ডার করে এনে দেন নিয়ে এসেছি। দেখতেই পারছেন কেমন মানে একটা লেভেলের এসেছে আর কি আমার জুসটা। তো এখন তো জুস বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঠান্ডা পানি দিয়েছিলাম আমি। তো অনেকে চাইলে আমের জুস এরকম বরফ দিতে পারেন, আমি আবার দিইনি, দেখা যায় কি এটা ব্লেন্ডারের একটু ক্ষতি হয়। তো আমি পরে হচ্ছে জুসটা বানানোর পরে গ্লাসে ঢালার পরেই দেন বরফ 2টা দিয়ে দিয়েছি। আমার ডিপে বরফের কেসিনে হচ্ছে আমি বরফ রেখেছিলাম, তো 2টা কিউব বরফ দিয়ে দিলাম। তো হয়ে গিয়েছে খুব সিম্পল আমের জুস। যারা এখনও ট্রাই করেননি মাস্ট ট্রাই, অনেক বেশি মজা লাগে আমের জুসটা। ঘরের এই কাজগুলো করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি, তো শরীরের উপর অনেক যুদ্ধ গিয়েছে। ভাবলাম নিজেকে একটু রেস্ট দেওয়ার পালা, সেই জন্যই আমের জুসটা করে নিয়েছি। তো জুসটা নিয়ে এসে হচ্ছে আমি লিভিং রুমে চলে এসেছি, এখন একটু ফ্যানের নিচে বসেছি আর একটু টিভি দেখছি। তো জুসটা খেতে খেতে আমি প্রায় ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। আজ আর কথা বাড়াচ্ছি না, তবে নেক্সট ব্লগে আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।